আসলে সত্যি বলতে লোকটাকে মনে রাখতে চেয়েছিল মায়া। এই জন্য সেদিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা বেশবার ভালোভাবে দেখে আসছিল। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। তার ছোট্ট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছু আসে না মস্তিষ্কে, শুধু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটার বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে, ওই একটু আর কি। ফ্রিতে লোকটার নামটাও জানে না যে স্মরণে রাখবে বা খোঁজ বের করবে। কি এক বিয়ে হলো, হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল মায়ের জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও তার জীবনের এক নতুন মোড় নেয়। নবম শ্রেণীর পাশ করল, দশম শ্রেণীর এসএসসি পরীক্ষায় দিল, রেজাল্টও বের হলো, মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে পাশ করলো। 2019-এর দিকে কলেজে উঠবে। যথারীতি মায়া কলেজে ভর্তি হওয়ার চিন্তাটাও তার বাপ ভাইয়ের উপর ছিল বরাবরের মতো। তবে অবশ্য মায়ার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে, এক কথায়। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামায়নি। সাথে অবশ্য একদলে জুইও আছে, ওকেও মায়ার ছোট চাচা মায়ার সাথেই ভর্তি করাবে। যেহেতু দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছে, পড়াশোনাও একত্রে করেছে, সেহেতু তাদের আলাদা করা কারোর চিন্তাতে আপাতত ছিল না। তাই সহপাঠী হিসেবে জুইকে পাবো, এটাও নিশ্চিন্ত ছিল মায়া। আচ্ছা, যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশে হলো তাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে মায়াদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময়ে যখন তারা হোস্টেলের সিট পেয়ে যাবে তখন তাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা হলো। তাই ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেল আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ তখন সবেমাত্র মাস্টার্স করছিল। সেই বছর তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। আরিফের ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে আরিফ লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে মায়াদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে মায়ার নানুর বাড়ি আর মায়ার আম্মুর নিজ বাড়ি। সেই হিসাবে প্রতি বছরই মায়াদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও মায়া এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। মায়ার ইচ্ছা ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হবে। সেখানে মায়ের স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও নারাজ ছিল মায়া। এত এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তোলেনি। ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো। মায়ার আজও মনে আছে সেদিনকার কথা। মায়া আম্মুর আঁচল ধরে কি কান্নাটাই না করেছিল। উফ, কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছিল চট্টগ্রামে পড়তে যাবে না বলে। তারপরও মায়ার এত বিদ্রূপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়েই এসেছিল চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিল বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য মায়াকে এবারও হতাশ করলো। ভীষণ রকম মন খারাপেও মায়ার আব্বু শক্ত মন নরম হলো না, আর না এখান থেকে যাওয়া হলো মায়ার। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়া মায়াদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। বাসা থেকে কলেজের দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিটের মতো। তাই রোজকার মতো আরিফ মায়াদের
কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত। আরিফ নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করাতো টিচার হিসেবে। আর মায়ারা কলেজ শেষ করে বিকেলের দিকে আবার আরিফের কোচিং সেন্টারেও যেত বই খাতা নিয়ে ক্লাস করতে। মায়া আর জুই দুজনই ছিল মানবিকের স্টুডেন্ট। মূলত মায়ার ছোট থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিধায় সেই জন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো মায়ার হেব্বি লাগতো বলেই ভাষার কাউকে না জানিয়ে নিজে নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিল নবম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্স বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় মায়ার সাথে যোগ হয়। কিন্তু কে জানতো মায়া এই অত্যাধিক পরিমাণে রাজনৈতিক পছন্দ করাটা যে মায়ার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। হা হা হা। মায়ার বাল্যকালের মজা করাটা আজ মায়ার উপরই ভারী পড়ে গেল। এই জন্যেই মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগে না। সেটা মায়া আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাবারই কথা, মূলত মায়া সবসময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতো, আমার রাজনৈতিক পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলা পছন্দ। মাঝে মধ্যে ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করত বোকার মতো। মায়ার অতি আগ্রহের কথাগুলো মায়ার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শোন মায়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তো। আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না, শুধু প্রত্যেককে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়া দিবি, ব্যাস এইটুকু। শোন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নেব 6 বান্ধবী বেসরকারি বা বেকার পোলাপানদের সাথে করে। কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়াগো লগে প্রেম করা। সেই আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাইয়ের বেলা কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডারই লাগবে, বলে দিলাম। নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। মায়ার বান্ধবীদের কথার তদারকিতে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো, দোস্ত, রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর। ওইটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানেই আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তা যে বোকা ঘিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনীতিক করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা, বিপদে ফেলা যাবে না। তাই রিক্তা মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাই দেওয়ার কর, যে শক্তপোক্ত, কালো, বেটে, অসুন্দর, বুড়িওয়ালা যেমনই হোক, ব্যাস মন্ত্রী হোক, তাহলেই চলবে। কিরে, তোর চলবে না? মাইসার কথার পাশ থেকে ফোড়ন কেটে সুমি অতি উৎসাহে বলে, হ হ, মাইশা ঠিক কইছে। রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগবো না। মন খারাপ করিস না দোস্ত, যা, আমরা তোরে মাইশার কথায় মন্ত্রী জামাইয়ের জন্য দোয়া করে দিবনে। হ্যাঁ, তোর মন্ত্রী মশাই অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্যই রকচটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমনই 2-4টে থাপ্পড় মারে ভালোবেসে। বেশ কৌতুক করেই মায়ার 6 বান্ধবীরা আকাশমুখী দুহাত তুলে মোনাজাত করত মায়ার জন্য। ভীষণ রকমের খ্যাপাতো মায়াকে, মাঝে মধ্যে বোকার মতন
যেতে যেত ওদের উল্টো পাল্টা দোয়া, আবার মাঝে মধ্যে বেশ এনজয় করত যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে